বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। রবিবার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনে তিস্তা প্রকল্প বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথ হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর প্রাথমিকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ এবং মাধ্যমিকে গোল্ড কাপ টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। আজকে শিশু আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দক্ষ হতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দেশের প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সেরা খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে তিনি বালক ও বালিকা বিভাগের ফাইনালিস্টদের খেলা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন। এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলারদের সম্ভাবনাময় প্রতিভার খুঁজে বের করা। গ্রাম পর্যায় থেকে শুরু হওয়া প্রতিযোগিতার মাধ্যমে এমন অনেক শিশু সামনে এসেছে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রাখে। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হলে দেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় দলও উপকৃত হবে। বাংলাদেশ কিন্তু এক সময় কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে শুনতে পাই না, সবার আগে, সবার আগে বাংলাদেশ। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সারা দেশে ক্রীড়া চর্চার সংস্কৃতি গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের দীর্ঘদিনের কৌশলগত মিত্র মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে অগ্রাধিকার সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ ও সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। সফরে দেশ দুটির সাথে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সই করবে বাংলাদেশ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। গন্তব্য বাংলাদেশের কৌশলগত মিত্র ও দীর্ঘদিনের বন্ধু চীন ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে শনিবার গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রথমেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জানান, রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুই দেশ। যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক
বিষয়াদি নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 22 জুন সন্ধ্যায় মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। এদিন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। 25 তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে দেশ দুটির সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চীনের আলোচিত 4 বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা সফর শেষে সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের সফর অন্য কেউ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাওয়া হবে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর চীন সফর ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরিবেশ অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন বলে জানান তিনি। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার কাউকে খুশি করার জন্য নাচবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। 2/3 জনগণের ভোটে ক্ষমতায় আসার ফলে বাংলাদেশ সব বড় অংশীদার দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সব ক্ষেত্রেই ভারসাম্য রেখে দেশ এগিয়ে চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীন সফর তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, এবং আমরা উই উইল as I said, it's an important development partner. Malaysia, first Muslim country, আমরা বৃহত্তম মুসলমান দেশ হিসাবে we are visiting Malaysia. তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যুস, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিএনপিকে নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই। বলেন, জামাত ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সময় আধুনিক গ্রামীণ মার্কেট উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসী করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করেছি। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে।
নির্বাচনে চুরি ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে জামাতের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য ফলাফল মেনে নিয়েছেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয়, রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনতে নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার আশা, সহসাই বেনজিরকে দেশে ফেরত পাঠাবে আরব আমিরাত। মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণাও দিয়েছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে শনিবার পুরস্কৃত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের ওয়ারেন্ট অনুসারে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাত। 12 জুন ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় ইউএই ফেডারেল পুলিশ। বেনজিরের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র 30 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ জানায় ইউএই। সেটা তারা 3 দিনের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে, সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরের দিন সকালবেলা আমাদের সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনী মানসিকভাবে কিছুটা শক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহসাই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আনবে বলে প্রত্যাশা তার। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। আরেক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিতর্ক প্রতিযোগিতা সুস্থ বিনোদন ও শিক্ষার অংশ, তাই এটিকে সরকারি পরিকল্পনা কাঠামোতে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার বিকেলে রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্কের মাধ্যমে সমাজের শুভ সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। এ সময় বিতর্ককে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। জানান, সংশ্লিষ্টরা চাইলে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। বিতর্ক হচ্ছে তেমনই একটি কাজ, তেমনই একটি তৎপরতা, তেমনই একটি প্রক্রিয়া যা একই সঙ্গে যেমন বিনোদন দেয়, একই সঙ্গে একটা সৃষ্টিশীল মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উস্কানি দিতে থাকে। আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ঢাকায় বসবাসরত যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বার্ষিক পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এ আহ্বান জানান।
তিনি বলেন 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024-এর ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের রেখে যাওয়া অপকর্ম, দুর্নীতি ও বৈষম্যের সংস্কৃতি পুরোপুরি নির্মূল করতে হবে। কোনোভাবেই যেন অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। 5ই আগস্টের পরে এমন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশটা দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পেছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মর্তুজা আল কামাল মুস্তাককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে তার নিজ জেলা কিশোরগঞ্জের কটিয়াদি থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। মিছিলটি কটিয়াদি থেকে শুরু হয়ে জেলা শহর কিশোরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে পথসভায় সংবর্ধনার মাধ্যমে অ্যাডভোকেট মর্তুজা আল কামাল মুস্তাককে অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। রবিবার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনে তিস্তা প্রকল্প ও বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথ হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।